প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডিপ্লোমা ম্যাথমেটিক্স অন নির্ণায়ক থেকে ডিটারমিনেন্ট থেকে পার্ট অন দেখব ইনশাল্লাহ। পার্ট অনে আমাদের আলোচনা থাকবে নির্ণায়কের ধারণা, নির্ণায়কের ক্রম এবং নির্ণায়কের পদ, অনুরাশি, সহগুণক এবং নির্ণায়কের ধর্ম। এই পার্ট অনটা নির্ণায়কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে আমরা এই ধর্ম এবং সহগুণক, অনুরাশি আলোচনাগুলো শিখব। তাহলে পরবর্তীতে ম্যাথগুলো করার জন্য আমাদের খুবই সহজ হবে। চলেন আমরা শুরু করি। তাহলে প্রথমে যদি আমরা খেয়াল করি নির্ণায়কের ধারণা, এখান থেকে যদি আমি দেখি যে নির্ণায়কের ধারণা বলতেছে নির্ণায়ক জিনিসটা আসলে কি, নির্ণায়ক কাকে বলে, আমরা এখান থেকে বুঝতে পারবো খুব সহজে। তাহলে আমরা দেখি যে কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলা হয়। এবং আরও একটু যদি বিস্তারিত তথ্য জানি যে কোনো নির্ণায়কে সারি বা কলাম সংখ্যায় হবে এর ক্রমের মান, অর্থাৎ নির্ণায়কে সারি বা কলাম সংখ্যাকে এর ক্রম বলে। এবং আরও একটু তথ্য, যে সমস্ত পদ বা রাশি নিয়ে নির্ণয় গঠিত হয় সেগুলোকেই এই নির্ণায়কের উপাদান বলে। তাহলে সহজ ভাষায় আমরা নির্ণয় কাকে বলে এখন বলতে পারবো যে কতগুলো রাশি বা পদকে খাড়া দুটি রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম এবং সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হয় যে বিন্যাসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের নির্ণায়ক। আর নির্ণায়কের ইংরেজি ডিটারমিনেন্ট, সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে একটা নির্ণায়ক যদি আমরা নেই A1 A2 A3, A1 A2 A3 একটা কলাম, B1 আমরা যদি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি তাহলে একটু দেখবেন এই লাল কালির এইটা আমাদের একটা কলাম। তারপরে আমরা যদি আর একটা হলুদ কালির নিয়ে দেখাই, এই যে একটা কলাম, তারপর আর একটা কালার নিয়ে আমরা দেখাই, এই যে সিয়ন, এটা আমাদের কলাম। তাহলে এই কলামগুলো হচ্ছে আমাদের কলাম নির্ণায়কের। তাহলে A1 A2 A3 একটা কলাম, B1 B2 B3 একটা কলাম, C1 C2 C3 আর একটা কলাম। এই যে লম্বালম্বি যেগুলো সেগুলো হচ্ছে আমাদের কলাম। এখান থেকে যদি আমরা দেখি এখন এই যে A1 B1 C1 এটা আমাদের সারি একটা, এখানে আবার A2 B2 C2 একটা সারি, A3 B3 C3 আর একটা সারি। তাহলে আমাদের এখানে আছে কি তিনটা সারি এবং তিনটা কলাম। এই যে তিনটা সারি আর তিনটা কলামের যে বর্গাকৃতি উপায়ে যা আমরা সাজিয়েছি এটা হচ্ছে আমাদের একটা নির্ণায়ক। এবং এটি হচ্ছে নির্ণায়ক যার তিনটা সারি এবং তিনটা কলাম আছে। তাহলে আমরা বুঝলাম যে নির্ণায়ক কি এবং নির্ণায়কের একটা উদাহরণ দেখলাম। এখন আরও একটু বিস্তারিত যদি আমরা এখান থেকে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব, সুতরাং নির্ণয়টির ক্রম বা পর্যায় বা অর্ডার হবে 3, যেহেতু তিনটা কলাম তিনটা সারি। তো এখানে আমাদের একটা আছে কি A1 B1 C1 ইত্যাদি এর উপাদান, এখানে A1 B2 C3 A3 B2 C1 ইত্যাদি গুণফলকে নির্ণায়কের পদ বা ট্রিম বলে। কিভাবে আর একটু যদি দেখি, A1 B2 C3 বরাবর একটি কর্ণ টানলে একে প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়। আমরা কি বললাম, A1 B2 C3 বরাবর, আমি যদি একটু তীরের মাধ্যমে দেখাই, A1 B1 A1 B2 C3। আর একটু ভালো করে যদি খেয়াল করেন এখানে আমাদের A1 B2 C3 আমাদের এইটার কথা বলতেছি আমি। যদি আমরা কর্ণটা নিই তাহলে এটা প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হবে। সেমভাবে যদি আমি যদি এখান থেকে দেখি যে A3 B2 C1 A3 B2 C1 এই যে একটা কর্ণ, A3 B2 C1 বরাবর একটি কর্ণ টানলে একে মাধ্যমিক কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল বলা হবে। একে মাধ্যমিক কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল বলা হয়। সেমভাবে আবার যদি প্রধান কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল
A1 B2 C3 কে প্রধান পদ এবং মাধ্যমিক কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল A3 B2 C1 কে মাধ্যমিক পদ বলা হয়। কিভাবে, আমরা যদি আর একটু দেখি যে A3 B2 C1, তাহলে একটু দেখেন এই যে আমাদের এই কর্ণটা A3 B2 C1, তাহলে এখান থেকে আমরা মাধ্যমিক পদ পাবো। আমরা আরো বিস্তারিত এখন জানবো, এখান থেকে একটু যদি খেয়াল করি, এখন যেটা জানবো খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আমাদের খুবই মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে এটা দেখার চেষ্টা করি। আমরা এখান থেকে আমি যদি একটু আন্ডারলাইন করে আপনাকে দেখানোর চেষ্টা করি, এখন একটু খেয়াল করেন যে অনুরাশি বা মিনর কি হবে। নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও সারির উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়কটি পাওয়া যায় তাকে ওই উপাদানের অনুরাশি বলা হয়। কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন সবাই। আমি কি বলতেছি, অনুরাশি। অনুরাশি জিনিসটা কি? যে নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও সারির উপাদানগুলো বাদ দিলে, কোনো একটা উপাদানের কলাম ও সারির উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়ক পাওয়া যায় তাকে ওই উপাদানের অনুরাশি বলে। তাহলে অনুরাশিটা আমরা সহজভাবে বুঝতে পারলাম। আমি যদি আরেকটু আবারও বলি, তাহলে যে কোনো একটা নির্ণায়কের যদি একটা উপাদান, মানে যে কোনো একটা নির্ণায়কের কোনো একটা উপাদানের কলাম ও সারির উপাদানগুলো বাদ দিলে বাকি যে উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়ক পাওয়া যাবে ওই উপাদানটাই হচ্ছে অনুরাশি। তাহলে এখন আমরা দেখব সহগুণক বা কোফ্যাক্টর। এই জিনিসটা কি? যে নির্ণায়কের কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে একে উক্ত উপাদানটির সহগুণক বলে। একটু মাথায় রাখবেন যে কোনো নির্ণায়কের আগে একটা যথাযথ চিহ্ন যদি আমি ব্যবহার করি সেটা আমাদের কোফ্যাক্টর বা সহগুণক হবে। যেমন যথাযোগ্য চিহ্নটি আমরা এইভাবে দিছি -1 টু দি পাওয়ার r প্লাস সি। এখন আমি এটা বলবো যে আর কি, আমাদের আর হচ্ছে উপাদান রাশির সংখ্যা আর সি কি, উপাদানটির কলাম সংখ্যা। অর্থাৎ আর ও সি এর যোগফল জোড় হলে প্লাস চিহ্ন দিব, যোগফল যদি বিজোড় হয় তাহলে মাইনাস চিহ্ন দিব। সহজ ভাষায় যদি আমরা বলি যে সহগুণন বা কোফ্যাক্টর কি, যে নির্ণায়কের কোন উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন, মানে যদি আমার যোগফল জোড় হয় তাহলে প্লাস দিব, বিজোড় হলে নেগেটিভ দিব, মাইনাস দিব, এটাই আমাদের সহগুণন। এখন এই বিষয়টা আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা একটা নির্ণায়ক নিয়ে নিয়েছি যে ডি ইকুয়াল A1 A2 A3, এইটা আমাদের কি একটা কলাম। সেম ভাবে আর একটা কলাম নিয়েছি B1 B2 B3, সেম ভাবে আর একটা কলাম C1 C2 C3। সেম ভাবে একইভাবে আমরা তিনটা সারি নিয়েছি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এই যে সারি কলামগুলো আমরা চিত্র সহকারে এখানে দেখাইলাম। এখন আমরা দেখব আমাদের অনুরাশির ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলছি সেইটা এখন আমরা উদাহরণ সহকারে দেখব। এই যে একটা আমাদের নির্ণায়ক আছে এখানে, তাহলে A1 B1 C1 এর অনুরাশি কোনগুলো হবে? অনুরাশি মানে আমি বলছি যে যে কোনো একটা নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও সারির উপাদানগুলো বাদ দিলে, তাহলে আমি এইখানে একটা, এই যে একটা কি আমরা এটা নিলাম হলুদ কালার সারি, এইটা দিয়েই আমি আর একটা নিলাম হচ্ছে কলাম। তাহলে দেখেন আমরা একটা সারি এবং একটা কলাম বাদ দিয়েছি। বাদ দেওয়ার ফলে যেই ফাংশনগুলো থাকবে, আমরা যে এখান থেকে দেখি আর একটু লাল কালিতে যদি খেয়াল করেন, আমাদের ফাংশন থাকছে কে B2 B3 C2 C3, এই দুইটা থাকছে, দুইটা কলাম থাকছে, অথবা B2 C2 একটা সারি, আবার B3 C3 আর একটা সারি। তাহলে এটাই আমরা আপনাকে এখানে বুঝাইছি যে A1 B1 C1 এর অনুরাশি যথাক্রমে হবে হচ্ছে B2, এই যে এখানে লিখছি B2 C2
B3 C3 অথবা B2 B3 একটা কলাম, C2 C3 আর একটা কলাম। সেম ভাবে যদি আমরা এই পাশ থেকে বাদ দেই, এখন যদি আমরা এই কলামটা বাদ দিলাম, তা যেহেতু এই কলাম বাদ দিয়েছি তাহলে আমাদের এই সারি বাদ যাবে, তাহলে আমাদের থাকবে কে A2 A3, তাহলে এই যে A2 A3 লেখছি এই জায়গায়, তারপরে এখানে কি আছে C2 C3, তাহলে এখানে আমাদের C2 C3। অনুরাশির বিষয়টা বুঝতে পারছেন আশা করি। সেম ভাবে যদি আমরা এখন এই কলামটা বাদ দেই, তাহলে এইটা সারি বাদ যাবে, তাহলে আমার A2 B2 A3 B3, এই যে A2 B2 A3 B3, তাহলে অনুরাশির বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব সহগুণক। সহগুণকের বিষয়টা একটু দেখি আমরা। A1 B1 C1 এর সহগুণক কি হবে? সহগুণক কি? প্লাস চিহ্ন দ্বারা যোগফল করলে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করব আমরা। তাহলে এখন আমরা যদি দেখি এটাতে A1 B1 C1 এর সহগুণ, তাহলে আমাদের এই যে A1 B1 C1 এর সহগুণক কি হবে? B2 C2 B3 C3। সেম ভাবেই আমি যদি একটু দেখাই, শুধু আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করব, তাহলে আমাদের এইটা থাকতেছে হলুদ কালারে যে বক্সটা করব, আমাদের এই উপাদানগুলো থাকছে B2 C2 B3 C3, এটাই আমরা এখানে লিখছি। যদি একটু দেখেন এখান থেকে, এটাই আমরা লিখছি প্লাস দিয়ে, যেহেতু সহগুণক। আরেকটু যদি এবার খেয়াল করি সহগুণকের ক্ষেত্রে, এইবার এইটা যদি আমরা নেই আর এইটা যদি নেই, তাহলে আমাদের A2 A3 C2 C3 এটাই আমাদের থাকবে এখানে। একইভাবে অনুরাশি এবং সহগুণক, শুধু আমি যদি অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে এটাই হবে হচ্ছে সহগুণক। যদি যোগফল জোড় হয় তাহলে প্লাস চিহ্ন দিব, আর বিয়োগফল হলে নেগেটিভ চিহ্ন দিব। ঠিক আছে, আশা করি এখানে বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করি, ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন এবং সবগুলো তথ্য খাতায় লিখে নোট করবেন, আশা করি বুঝতে পারবেন। তাহলে আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাথ করার সময় যেগুলো খুবই প্রয়োজন হবে, আমরা একদম বেসিক থেকে যেটা বোঝাবো এখন, এখান থেকে কয়টা নিয়ম দেব, এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু দেখি যে প্রথম নির্ণায়কের যে ধর্ম আছে, এইখানে যদি আমরা একটু খেয়াল করি, নির্ণায়কের ধর্ম, এটা আমাদের কি? নির্ণায়কের ধর্ম হচ্ছে এক নম্বরে যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে কোনো নির্ণায়কের, একটু মনোযোগ দিবেন সবাই, কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটে। কথাটা আরো একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনি এখান থেকেই ম্যাথের একদম প্রস্তুতি নিতে পারবেন ম্যাথ করার জন্য। কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটবে। তাহলে সেমভাবে যদি আমরা একটু একটা নির্ণায়ক নিই এখান থেকে, তাহলে আমরা একটা নির্ণায়ক নিলাম যে D ইকুয়াল A1 A2 A3 একটা কলাম, B1 B2 B3 একটা কলাম, C1 C2 C3 আর একটা কলাম, এবং A1 B1 C1 একটা সারি, A2 B2 C2 একটা সারি, A3 B3 C3 আর একটা সারি। এই যে তিনটা একটা বর্গাকৃতি আমরা নির্ণায়ক নিলাম, এখান থেকে আমরা D প্রাইম দ্বারা প্রকাশ করলাম। এইটাকে এখন দেখেন D প্রাইম দিয়ে প্রকাশ করলাম। আমরা বলছি কি যে কোনো নির্ণায়কে যে কোনো দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করবে। তাহলে যে কোনো দুটি, আমি তাহলে প্রথমেরটা নিলাম যে পরস্পর স্থান বিনিময় করবে। আমি একটু আপনাকে একটু গোলাপি কালার দিয়ে দেখাইতেছি, এটা একটু খেয়াল করেন, এইটা আর একটা সবুজ কালার দিয়ে দেখেন। সবুজ কালারটা যাবে গোলাপিতে, মানে A1 এর জায়গায় যাবে B1 আর B1 এর জায়গায় আসবে A1। সেম ভাবে এখানে দেখেন, যেহেতু পরিবর্তন করছি, তাহলে অপরিবর্তিত থেকে মাইনাস চিহ্নটা এখানে বসবে, চিহ্নের পরিবর্তন ঘটবে শুধু। তাহলে দেখেন A1 এর জায়গায় B1 আসছে আর
B1 এর জায়গায় A1 আসছে, সেম ভাবে A2 এর জায়গায় B2 আসছে আর B2 এর জায়গায় A2 গেছে, B3 এর জায়গায় A3 গেছে আর A3 এর জায়গায় B3 এসেছে, আর এটা ছিল, এটা সেম থাকছে। এইটাই হচ্ছে আমাদের ধর্ম এখানকার, যে কোনো নির্ণয়কে যে কোনো দুটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণয়কের মান অপরিবর্তিত থাকে, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। ঠিক আছে, দেখেন আমাদের মাইনাস হচ্ছে, কিন্তু নির্ণায়কের মান অপরিবর্তিত আছে। এইভাবে আর একটা ধর্ম যদি আমরা খেয়াল করি এখান থেকে, তাহলে 2 নম্বর ধর্মটা আমাদেরকে বলতেছে, এটা আমরা একটু যদি পড়ি প্রথমে, যে কোনো নির্ণয়কে সারিগুলো কলামে এবং কলামগুলো সারিতে পরিবর্তিত হলে নির্ণয়কটির মান অপরিবর্তিত থাকবে। কথাটা একটু মনোযোগ সহকারে শোনেন, যে কোনো একটা নির্ণয়কে সারিগুলো যদি কলামে পরিবর্তন করি আর কলামগুলোকে যদি সারিতে পরিবর্তিত করি, তাহলে নির্ণয়কটির মান অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা একটা নির্ণয়ক এখানে নিয়েছি, তাহলে আমাদের এখানে একটা কলাম ছিল A1 A2 A3, আর একটা কলাম B1 B2 B3, আর একটা সারি মনে করেন যে A1 B1 C1। তাহলে এটাকে আমরা এখানে দেখেন অপরিবর্তিত করছি, দেখেন সারিতে পরিবর্তন করছি। তাহলে একটু দেখেন এখানে A1 B1 C1, এইটা আমাদের কি ছিল ভাই? এইটা হচ্ছে আমাদের সারি, এই সারিটাকেই আমরা কলামে করছি। তাহলে দেখেন এই যে কলামে A1 B1 C1, আবার এখানে একটা ছিল কি A2 B2 C2, আর একটা সারি ছিল, এটাকে আমরা কলামে করছি A2 B2 C3 C2, আর একটা এখানে আছে A3 B3 C3, এটা ছিল আমাদের সারি, আর এইটা আমাদের এখন কলামে করলাম A3 B3 C3। তাহলে আমাদের এটা কোনো পরিবর্তন হবে না, D ইকুয়াল টু D প্রাইম, এটার নাম দিয়েছি আমরা D প্রাইম। ঠিক আছে, এই যে আশা করি এখানে বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা যদি আমাদের 3 নম্বর নিয়মটা একটু দেখি, হ্যাঁ আমাদের এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ারের প্রথম সেমিস্টার থেকে শুরু করে একদম সপ্তম সেমিস্টার পর্যন্ত আপনি অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে পারবেন, এবং প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবেন, এবং ফাইনাল পরীক্ষার জন্য সুপার শর্ট সাজেশন পাবেন। আমাদের কোর্সে অংশগ্রহণ করার জন্য আমাদের এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার পেজ এবং এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা মেসেজ করতে পারেন, অথবা পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ভিডিও শেষে নাম্বার দেওয়া আছে, নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমরা দেখব 3 নম্বর নিয়মটা। দেখেন 3 নম্বর নিয়ম বা ধর্ম, যে কোনো নির্ণয়কের যে কোনো দুটি সারি বা কলাম অভিন্ন হলে এর মান শূন্য হবে। কথাটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ, ম্যাথ করার সময় খুবই প্রয়োজন হয়, যে কোনো নির্ণয়কে যে কোনো দুটি সারি বা কলাম অভিন্ন হলে এর মান শূন্য হবে। আপনারা তো প্রথমেই ক্লিয়ার হয়েছেন কোনটা সারি আর কোনটা কলাম। দেখেন এই যে আমাদের এক কথায় দেখেন এইটা লম্বা যেটা সেটা আমাদের কলাম, আর এই যেভাবে আছে প্রস্থ বরাবর পাতালি সেটা হচ্ছে আমাদের সারি, কারণ কলাম তো খাড়াই থাকে। ঠিক আছে, তাহলে দেখেন কোনো নির্ণয়কে যে কোনো দুটি সারি বা কলাম অভিন্ন হলে এর মান শূন্য হবে। দেখেন তো A1 A2 A3, আবার A1 A2 A3, আমি যদি একটু বক্স আকারে দেখাই A1 A2 A3, আবার যদি আমি একটু হলুদ কালার দিয়ে দেখাই A1 A2 A3, তাহলে একটা নির্ণয়কে যে কোনো দুটি সারি বা কলাম, দেখেন আমাদের দুইটা কলামই কিন্তু একই, অভিন্ন, মানে মানে কি একই রকম, সেম, ভিন্ন নয়, তাহলে আমাদের এর মান হবে শূন্য। তাহলে এটা আমরা শূন্য লিখতে পারি। তাহলে ম্যাথের ক্ষেত্রে যদি এরকম আসে তাহলে আমরা শূন্য লিখতে পারবো। তাহলে চলেন আমরা পরবর্তীতে ধর্মতে যাই। 4 নম্বর ধর্মটা আমাদের বলতেছে কি, যে কোনো নির্ণয়কের যে কোনো সারি বা কলামের প্রতিটি উপাদানকে একটি সংখ্যা দ্বারা গুণ করলে উক্ত নির্ণয়ককে ওই সংখ্যা দ্বারা গুণ করা সমতুল্য। কথাটা একটু বুঝবেন, যে কোনো নির্ণয়কে যে কোনো সারি বা কলামের প্রতিটি উপাদানকে একটি সংখ্যা দ্বারা গুণ করলে উক্ত নির্ণয়কও ওই সংখ্যা দ্বারা গুণ করার সমতুল্য। তাহলে আমরা যদি একটু দেখাই এখান থেকে,
প্রথমটার সাথে যদি আমরা দেখেন একটা নির্ণায়ক নিছি K(A1), আবার একটা K গুণ দিছি K(B1), K(C1). এই যে প্রত্যেকটার সাথে যে আমরা গুণ আকারে লিখছি, এই বিষয়টাই শুধু আমরা এই যে একটা নির্ণায়ক আছে এর পাশে শুধু এই যে আমরা এখানে K যে লিখছি, আমরা দেখেন তীর দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই যে K, এইটা পুরাটাকে গুণ আকারে বোঝায়, এখানে পুরাটাকেই গুণ আকারে বোঝায়। এটা আমি বলতেছি এই নিয়মে অথবা এই ধর্মে যে কোনো নির্ণয়কে যে কোনো সারি বা কলামের প্রতিটি উপাদানকে একটি সংখ্যা দ্বারা গুণ করলে উক্ত নির্ণয়কও ওই সংখ্যা দ্বারা গুণ করা সমতুল্য হবে। তাহলে প্রতিটা কলাম বা সারির উপাদানকে যদি কে দিয়ে গুণ করি আমরা, তাহলে কেটা যদি এখানে রাখি তাহলে প্রত্যেকটা উপাদানই কে এর সাথে গুণের সমতুল্য হবে। পরবর্তীতে আমরা যদি একটু দেখি 5 নম্বরটা, যে কোনো নির্ণয়কের যে একটি রাশি যে একটি সারি বা কলামের সকল উপাদান শূন্য হলে এর মান শূন্য হবে। মানে কোনো নির্ণয়কের যে কোনো একটা যদি সারি বা কলামের সকল উপাদান শূন্য হয় তাহলে এর মান শূন্য হবে। ম্যাথ করার সময় কিন্তু বড় বড় যখন টার্ম থাকে আমরা শূন্য করার চেষ্টা করি, তাহলে আমাদের মানটা শূন্য হয়। এই যে একটা সারি আছে 0 0 0, তাহলে এটা কি পুরো মানটাই শূন্য হয়ে যাবে যে কোনো সারি বা কলাম। অথবা যদি আমার এই যে সারিটা এই কলামটা যদি শূন্য হইতো, A2 যদি শূন্য হইতো, A3 শূন্য হইতো, তাহলে আমাদের মানগুলো শূন্য হইতো। এক কথায় কোনো নির্ণয়কে যে কোনো একটা সারি বা কলামের সকল উপাদান যদি শূন্য হয়, একটা 3টা উপাদান আছে, 3টা যদি শূন্য হয় তাহলে এটার মান শূন্য হবে। আমরা যদি আরো বিশ্লেষণ করি, এখান থেকে যদি দেখার চেষ্টা করি, এখন আপনাদের জন্য সুখবর, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের সকল সাবজেক্টের আপনার ম্যাথমেটিক্স 1, বাংলা, ইংলিশ, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স, ফিজিক্স 1 আরও প্লাস যে কোনো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবেন এবং সবগুলো ক্লাস হয় আমাদের গ্রুপ ভিত্তিক গুগল মিট অ্যাপস বা জুম ক্লাসের মাধ্যমে, যেটা আপনি ভিডিও কলে যেভাবে কথা বলেন এইভাবে কথা বলে আপনি ক্লাসগুলো করতে পারবেন এবং আপনি প্রশ্ন ছুড়ে দিতে পারবেন, আপনার প্রশ্ন সর্বোচ্চ অ্যান্সার পাবেন। আমাদের ক্লাসগুলো খুবই অথেন্টিকভাবে হয় এবং এই ক্লাসগুলো আপনি যখন অংশগ্রহণ করবেন আপনার পুরো সেমিস্টারের দায়িত্ব আমাদের, এবং আপনার যে হতাশা কিভাবে সেমিস্টার কমপ্লিট করবেন, কোনগুলো সাবজেক্ট ভালো করে পড়লে ভালো সিজিপিএ আসবে, কোনগুলো অধ্যায় ভালো করে পড়লে আমি রেজাল্ট ভালো করতে পারবো, কোন কোন সাবজেক্টে প্লাস পেলে আমাদের জন্য পরবর্তী সেমিস্টারে সুবিধা হবে, সব বিষয়ে সকল বিষয় নিয়ে আমাদের কোর্সটা সাজানো হয়েছে। এই কোর্সে আপনারা 799 টাকা দিয়ে ফার্স্ট সেমিস্টারের আপনারা দেখেন 7 থেকে 8টা সাবজেক্টের সবগুলোর ক্লাস পাবেন এবং ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন পাবেন এখান থেকে। দেখেন হিসাব করলে আপনার প্রত্যেকটা সাবজেক্ট প্রতি 100 টাকাও পড়ে না, ওই 50-60 টাকা পড়ে, এবং আপনি 6 মাস ধরে আমাদের ক্লাস এবং সব কিছুর সাথে যুক্ত থাকতে পারবেন এবং আপনার রেজাল্ট ভালো হবে। আশা করি আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার পেজে নক করবেন। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এতটুকু বলবো, আপনারা যদি ক্লাস ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা তাহলে উৎসাহ পাবো, আপনাদের ক্লাসগুলো আরো দিব ইনশাল্লাহ পার্ট আকারে। এটা পার্ট 1, পার্ট 2 এভাবে আসবে। পরবর্তী নিয়মে যদি আমরা যাই তাহলে আমরা দেখব 6 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটু খেয়াল করেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে 6 নম্বর নিয়মে আমাকে বলতেছে যে কোনো নির্ণয়কে যে কোনো সারি বা কলামের প্রতিটি উপাদান দুটি পদ নিয়ে গঠিত হলে উক্ত নির্ণয়কে দুটি নির্ণয়কের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। কথাটা খুবই সুন্দর এবং বোঝার বিষয়, একটু খেয়াল করবেন। যে কোনো নির্ণয়কে যে কোনো সারি বা কলামের প্রতিটি উপাদান দুটি পদ দ্বারা, এই যে কথাটা একটু দেখেন, আমি এখানে যদি গোল করে দেখাই, দুটি পদ নিয়ে গঠিত হলে উক্ত নির্ণয়কে দুটি নির্ণয়কের সমষ্টি আকারে লেখা যায়। তাহলে একটু দেখেন, এই যে আমরা একটা নির্ণয়ক নিয়েছি, এখান থেকে আমরা একটা নির্ণয়ক নিয়েছি ডি ইকুয়াল এ প্লাস A1, এখানে একটু খেয়াল করেন, এ প্লাস A1, বি প্লাস A2, সি প্লাস C3। এই যে দুটি সমষ্টি আকারে আছে না, এইটাকে আমরা একটা যে পদ আকারে আছে, দুইটা পদ নিয়ে গঠিত হয়েছে যে কোনো একটা সারি বা কলাম, তাহলে আমাদের
এই যে এই কলামটা দুইটা করে পদ নিয়ে গঠিত হয়েছে, তাহলে এইটাকে আমরা সমষ্টি আকারে লিখতে পারবো। তো কিভাবে সমষ্টি আকারে লিখবো? তাহলে প্রথমেই দেখেন আমরা এটাকে এ কে লিখছি, এ কে রেখেই বি অন সি অন করছি, এই যে এ কে রেখেই বি অন সি অন করছি, আবার বি কে রেখে বি টু সি টু করছি, আবার সি কে রেখে এ থ্রি বি থ্রি করছি। সেম ভাবে এখন আবার এ ওয়ান বি ওয়ান কে রেখে এই যে এখানে করছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু এ টু এ টু বি টু সি টু, আবার এ থ্রি বি থ্রি সি থ্রি এ থ্রি বি থ্রি সি থ্রি, এভাবে এইটা কমপ্লিট করছি। আমি আর একবারও একটু বলতেছি আপনি বোঝানোর সুবিধার্থে, এবং না বুঝলে আপনি ভিডিও 10 সেকেন্ড টেনে নিয়েও এটা আবার শুনে বুঝতে পারবেন যে কোন নির্ণয়কের যদি সারি বা কলামের প্রতিটি উপাদান দুটি পদ থাকে, এই যে একটা দেখেন এটা একটা কলাম না, এই কলামে দেখেন আমরা তো একটা করে পদ দেখছি, কিন্তু এখানে দুইটা পদ আছে, এ ওয়ান এ প্লাস এ ওয়ান বি প্লাস এ টু সি প্লাস এ থ্রি। এইভাবে যদি থাকে কোনো নির্ণয়কে, তাহলে এইটাকে আমরা সমষ্টি আকারে লিখতে পারি, সেটাই আমরা লিখছি। কিভাবে সমষ্টি আকারে লিখতে পারি আমি যদি দেখাই, যে এ তীর চিহ্ন দিছি, এখানে আমি এ লিখছি, আর এখানে যে বি সি টু ছিল বি ওয়ান সি ওয়ান ছিল এটা রেখেই দিছি, আবার সেমভাবে এখানে বি আছে বি লিখছি বি টু সি টু লিখছি, আবার সি আছে সি রেখে বি থ্রি সি থ্রি লিখছি। এখন আমি তো আর এইগুলা লিখি নাই, এই যে আমার এই যে এখন দেখেন এ ওয়ান এ টু এ থ্রি লিখছি কি লিখি নাই, কিন্তু এইটার সাথেই আমি আবার এই যে লাল কালার যেটা দিতেছি এইটার সাথেই পুরো এইটার সাথে আর একটা নির্ণয় করে দুইটার আমি যোগ করে ফেলতেছি। এটাই হচ্ছে আমাদের নিয়ম বা ধর্ম নির্ণয়কের। পরবর্তীতে আমরা যদি খেয়াল করি এখান থেকে 7 নম্বরটা, তাহলে দেখতে পাবো 7 নম্বরে আমাদেরকে বলতেছে কোন নির্ণয়কের যে কোনো সারি বা কলামের উপাদানগুলো একটি সংখ্যা দ্বারা গুণ করলে উক্ত নির্ণয়কের অন্য একটি সারি বা কলামের অনুরূপ উপাদানগুলোর সাথে যোগ বা বিয়োগ করলে নির্ণয়কটির মান অপরিবর্তিত থাকবে। তাহলে সহজ কথা একটু বোঝেন যে কোনো নির্ণয়কের যে কোনো সারি বা কলামের উপাদানগুলোকে যদি আপনি একটা সংখ্যা দ্বারা গুণ করেন, তাহলে উক্ত যে নির্ণয়কটা আছে সেই নির্ণয়কের অন্য একটা সারি বা কলামের অনুরূপ উপাদানগুলোর সাথে যোগ বা বিয়োগ করলে এই নির্ণয়কের মানটা অপরিবর্তিত থাকবে। যদি মান 10 থাকতো 10ই হইতো, 6 থাকলে 6ই হইতো, অথবা যেইভাবে ছিল ওইভাবেই থাকবে। তাহলে সেই জিনিসটা আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এখানে একটা নির্ণায়ক নিলাম, এই যে একটা নির্ণায়ক নিলাম এখান থেকে এ ওয়ান এ টু এ থ্রি একটা কলাম, বি ওয়ান বি টু সি থ্রি বি থ্রি একটা কলাম, সি ওয়ান সি টু সি থ্রি আর একটা কলাম, আর এখানে তো সারি আমরা জানি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান একটা সারি, এ টু বি টু সি টু একটা সারি, এ থ্রি বি থ্রি সি থ্রি আর একটা সারি। এখন এটাকে আমরা যদি একটু কালারের মাধ্যমে দেখাই, গোলাপি কালার যদি দিই আমরা একটু দেখেন, এই যে এ টু বি টু সি থ্রি সি টু এইটার সাথে যদি আমি কে কে গুণ করি, তাহলে দেখেন তো এ ওয়ান প্লাস কে এ টু বি ওয়ান প্লাস কে বি টু সি ওয়ান প্লাস কে সি টু, এটা হচ্ছে মান কিন্তু পরিবর্তন হবে না। আবার যদি এ টু বি টু সি টু আছে, তাহলে এখানে আমার এ টু বি টু সি টু থাকছে, আর এখানে এ থ্রি বি থ্রি সি থ্রি থাকছে। আর এটা কিভাবে করছি, সাইডে আমরা যখন করব এমন, তখন এখানে একটা নোট দিয়ে দেবো, এই যে আর অন মানে রো সারি, আর আর অন প্লাস কে আর টু, তাহলে আমরা এইটার সাথে আর অনটা কিভাবে পাইছি, আর অন প্লাস কে আর টু যোগ করছি, তাহলে আমরা এটা পাইছি। তাহলে দেখেন এ ওয়ান আর কে এ টু, দেখেন তো এ ওয়ান আর কে এ টু যে কোনো একটা মান আমি যদি গুণ করি, এখানে খেয়াল করেন এ টুর সাথে আমরা কে গুণ করছি, তাহলে আমার কি হবে এ ওয়ান প্লাস কে এ টু, আবার বি টুর সাথে কে গুণ করছি, তাহলে বি ওয়ান প্লাস কে বি টু, আবার সি ওয়ানের সাথে কে গুণ করছি, তাহলে কি হবে কে সি টু, আর নিচে যেটা ছিল অপরিবর্তিত আছে।
এই যে উক্ত 7টা ধর্ম ছাড়াও কিন্তু